আরে ভালো কথা। আরেকটা জিনিস, আপনারা এখানে 2-3টা গ্রুপ থেকে হচ্ছে অনেকে জয়েন দিচ্ছেন, তো দেখা গেছে যে আরো জয়েন হবে। তো আমাদের যেহেতু জুম লিঙ্কটা একটা লিমিটেড টাইম পর্যন্ত 40 মিনিট পর্যন্ত, এটা 40 মিনিট পরে ক্লোজ হয়ে যায়। সো আপনাদের যে যে গ্রুপে, আমি সব গ্রুপে লিঙ্কটা আবার রিপিট করব, যদি কেটে যায় তাহলে আপনারা সবাই রিজয়েন করবেন। আর আরেকটা বিষয়, এটা প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার পরিচয়টা আপনাদের দেই নাই। সেটা হচ্ছে আমার নাম নুরুল্লাহ সিদ্দিকী নিলয়, আমি লস এম্পায়ারের অ্যাডমিন, একমাত্র অ্যাডমিন। আর আমি যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আহ গত 2টা জুডিশিয়ারিতে বিজেএস ভাইবা দিয়েছিলাম, হয়তো মানে আনফরচুনেটলি বা আমি যোগ্য না, সেই জন্য হয়নি। তো ইনশাল্লাহ চেষ্টা করছি। তো আপনারা হয়তো একজন ফেলার মানুষের ক্লাস করবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের স্ক্রিন কি আসছে? জি ভাই, আসছে। আচ্ছা, ঠিক আছে। জি। আমরা মূলত কালকে যে বিষয়টা দিয়েছিলাম এটা হচ্ছে এই জায়গাগুলো দিয়েছিলাম। দেখেন সংবিধানের 102-এ কি বিষয়ে আলোচনা করা হয়েছে। 102-এ কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা সব পড়ার পর আমরা বলতে পারবো যে আমরা এই পর্যন্ত কি পড়লাম 102-এ। এরপর হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল রিভিউ কি, ডক্ট্রিন অফ জুডিশিয়াল এনফোর্সমেন্ট কি, এবং দুইটা ডিফারেন্সেস কি, এগুলো হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল যে কোয়েশ্চেন গুলো ছিল। তারপরে হচ্ছে আমাদের সবচেয়ে ভয়ানক কোয়েশ্চেন, ডক্ট্রিন অফ কম্পেনসেশন জুরিসপ্রুডেন্স। এটা কোন অনুচ্ছেদ বলে দেওয়া হয়, আমাদের দেশে এই বিষয়ে ল্যান্ডমার্ক মামলা কি। তো আমরা এই পয়েন্ট গুলাতে যাচ্ছি, লুকাস চান্ডি কি। তো এই যে বিষয়গুলোতে আমরা হচ্ছে আস্তে আস্তে সবগুলা পড়ার পর আমরা দেখবো যে এখানে কোনো কিছু আর বাকি আছে কিনা। সবকিছু পড়ার পর আমরা লাস্টের দিকে এসে এই জায়গাটা দেখবো যে এখানে আর কিছু বাকি আছে কিনা। আশা করি এখানে বাকি তো থাকবেই না, ইভেন হচ্ছে এটাও শেষ হয়ে আরো সামনে কিছু বিষয় আর আমরা ইনশাল্লাহ কভার করতে পারবো। ওকে, আমরা যে জিনিসটা সবার আগে পড়তে হবে, আমাদের কনস্টিটিউশনের মানে 102 পড়ার আগে আমাদের যে আর্টিকেলটা সবার আগে পড়তে হয় সেটা হচ্ছে 44। কনস্টিটিউশনের 102 পড়ার আগে আমাদের যে আর্টিকেলটা আগে পড়তে হবে সেটা হচ্ছে 144। আমি আগে বেসিক আর্টিকেলটা পড়বো, বেসিক আর্টিকেলটা পড়বো। দেখেন, আমরা ধরেন পড়ে অলরেডি ফান্ডামেন্টাল রাইটস কোনগুলো এই বিষয়গুলো পড়ে চলে আসছি। এখন আর্টিকেল 44-এ আসলাম, মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ এই ভাগে মানে তৃতীয় ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করার অধিকার নিশ্চিত করা হলো। এটা হচ্ছে 144-এর 1-এ এই অধিকারটা দেওয়া হয়েছে। তার মানে আপনি কি বুঝলেন? 44-এর 1-এ একটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার আপনার যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তাহলে 44-এর একে কি দেওয়া হয়েছে আর 102-এর একে কি ক্ষমতা দেওয়া হয়েছে। 44-এর একে যে ক্ষমতাটা দিয়েছে যদি একটু ভালো করে চিন্তা করেন, সেটা হচ্ছে 44-এর একে ক্ষমতা দেওয়া হয়েছে আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে আপনি মামলা করতে পারবেন আপনার কাছে। আপনার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হচ্ছে আপনার কাজ কি, এটা 44-এর একে বলছে। আর 44-এর একে আপনার কাজ করার পরে আদালতের কাজ কি সেটা 102-এর একে বলা আছে। একটু যদি আবার চিন্তা করেন, 44-এর একে আপনার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হওয়ার পরে আপনার কাজ কি সেটা 44-এর একে বলা আছে। আর আপনার কাজটা করার পরে আপনি মামলা করে দিলেন, তারপরে আদালতের কাজ কি, কতিপয় আদেশ ও নির্দেশ প্রদানের ক্ষমতা, এটা 102-এর একে বলা আছে বা 102-এ বলা আছে। সেক্ষেত্রে 102-এ একে আপনি যেটা হচ্ছে আদালতের কাজ কি, আপনি 44-এর একে মামলা করবেন, আদালত 102-এর একে আদেশ দিবে। এই যে 44-এর এক এবং 102-এর এক, এই দুইটাকে যদি কানেক্ট করেন আপনারা চাইলে ওই যে 26-এর একটাকে অনেক সময় কানেক্ট করা হয়, তাইলে আমরা 3টা পয়েন্ট যদি একসাথে দাঁড় করাই তাহলে যে যে ডক্ট্রিনটা দাঁড়ায় সেই ডক্ট্রিনের নাম হচ্ছে ডক্ট্রিন অফ জুডিশিয়াল এনফোর্সমেন্ট। ডক্ট্রিন অফ জুডিশিয়াল এনফোর্সমেন্ট। এখন প্রথম এগুলা আপনারা আর্টিকেল বহুত পড়ছেন, এটা পড়তে আমার কাছে আসেন নাই বা এটা জানতে আমার কাছে আসেন নাই। আমরা হচ্ছে এর পরে পয়েন্টটাতে যাব। এখন আমার কথা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে। এখন
ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হইল না। আপনারা আমার প্রশ্নগুলা বা কথাগুলা স্পষ্টভাবে শুনতেছেন তো? কেউ একজন? জি ভাইয়া, জি। ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হইল না, বাট ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হওয়ার থ্রেট তৈরি হইলো। তাইলে কি 144 এর একে মামলা করতে পারবে? মাঝে মধ্যে কেউ এই ধরনের কোয়েশ্চেন করলে আনসার দিতে পারেন? কারো জানা থাকলে। ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হইলে তো আমরা জানি যে 44 এর একে মামলা করলাম, 102 এর একে আদেশ পাবো। জুডিশিয়াল এনফোর্সমেন্ট। কথা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হইল না, বাট থ্রেটেন্ড হইলো। হুমকির মধ্যে পড়লো। সেক্ষেত্রে কি 102 এর একে যাওয়া যাবে? সরি 44 এর একে মামলা করা যাবে? এনিওয়ান প্লিজ? ওকে। দেখেন, পারসন মে অ্যাপ্লাই ফর, আমার বাংলা ইংলিশ মিক্সড আছে, এটা আপনারা ওইভাবে নিয়েন না। মূল কথা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট আপনি পাচ্ছেন কিনা, এটাই হচ্ছে মেইন। এ পারসন মে অ্যাপ্লাই ফর এনফোর্সমেন্ট অফ এ ফান্ডামেন্টাল রাইটস when there is a threat to infringe it and need not wait till the threat is carried out. ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়ে গেলে আমি হচ্ছে 44 এর একে মামলা করব, এইরকম করার দরকার নেই। যখন আপনার ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেট হওয়ার জন্য থ্রেট তৈরি হবে, যখন আপনার ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেট হওয়ার জন্য থ্রেট ক্রিয়েট হবে, ঠিক তখনই আপনি হচ্ছে ফান্ডামেন্টাল এখানে আপনি মামলা করতে পারতেছেন। আর এ থ্রেট মাস্ট বি রিয়েল নট মেয়ার, একটা তৈরি মানে জাস্ট কারণ তৈরি হয়েছে এই জন্য আপনি হচ্ছে মামলা করতে পারবেন না। তাইলে মূল কথা এখানে কি দাঁড়াইলো? মূল কথা হচ্ছে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলেই যে আপনি ইয়েতে মামলা করতে পারবেন, ওই যে 44 এর একে মামলা করতে পারবেন, এটা কোনো কথা না। আপনার ফান্ডামেন্টাল রাইটসটা যদি থ্রেটেন্ডও হয়, সেক্ষেত্রে আপনি ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টের জন্য মামলা করতে পারবেন 44 এর একে। এটা কোথায় বলেছে, এটা রেফারেন্স কি? মগন বাই ঈশ্বর বাই প্যাটেল বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখন এটা ডিএলআর দিয়ে, আর সরি এটা তো ডিএলআর হয় না, এটা ইন্ডিয়ান কেস। তো আমি হচ্ছে এটার ইয়াটা কি, রেফারেন্স কি, জাস্টিস মইনের বইয়ের পেজ নাম্বার 29, ওইখানে এটা দেওয়া আছে। ওকে। ফান্ডামেন্টাল রাইটস এর ভায়োলেশনের যে অভিযোগ, এটা ক্লিয়ার, স্পেসিফিক, আনএম্বিগাস হতে হবে। এবং যদি পিটিশনার এই বিষয়ে একবার সফল হয়, তাহলে আর কিছু প্রমাণ করা লাগবে না। এটা হচ্ছে এই কেসে বলা আছে। এটার মানে আরেকটা জিনিস বলছে, খেয়াল করেন, আপনার ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ, মানে এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইটস। যেহেতু এটা ফান্ডামেন্টাল রাইটস, সেক্ষেত্রে আপনি যখন কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে বা থ্রেটেন্ড হয়েছে, আমরা তো নরমালি এতদিন বলতাম যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, কিন্তু মানে বেসিক্যালি যারা জানতাম না তারা আজকে জানলাম যে ফান্ডামেন্টাল রাইটস থ্রেটেন্ড হইলো, হুমকির মধ্যে পড়লেও আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইয়েতে মামলা করতে পারি, এই যে 44 এর একে মামলা করতে পারি। কিন্তু এই যে মামলাটা করব, এই অভিযোগটা আনবো, এটা ক্লিয়ার, স্পেসিফিক এন্ড আনএম্বিগাস হতে হবে। এবং একবার ক্লিয়ারলি যদি প্রুফ হয়ে যায়, সফল হয়ে যায়, যেখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে অথবা ফান্ডামেন্টাল রাইটসটা থ্রেটেন্ড হয়েছে, হুমকির মধ্যে পড়েছে, তাইলে আর কিছু প্রমাণ করা লাগবে না। ওকে, এটা গেল 44 এর একের বিষয়। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, এই জায়গাটা আমরা সবসময় অনেকে স্কিপ করে যাই। অনেকেই জানি, আমার এখানে অনেক ভাই ভাই বা বোন আছে যারা মানে এই কনস্টিটিউশন অনেক ভালো জানেন, বাট আমরা অনেকে হয়তো জানি না এই জায়গাগুলোতে। তো সেই জায়গাতে তাদের জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের, খেয়াল করেন, হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না করে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে মানে হাইকোর্টের মোটামুটি সকল বা উহার যে কোনো একটা ক্ষমতা দান করতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আদৌ এটা দান করেছে কি না? যে কোনো একজন ভাই বোন চাইলে বলতে পারেন যদি কেউ জানা থাকে, আদৌ এটা করেছে? যেমন ইয়ে সিআরপিসি সেকশন 491 হ্যাবিয়াস কর্পাসের ইয়েটা যে ইয়েকে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট কোর্ট, মানে ওইটা জুডিশিয়াল রিভিউর অধীনে পড়ে, ওইটা হচ্ছে জুডিশিয়াল রিভিউর অধীনে পড়ে। আর এটা হচ্ছে আমি জুডিশিয়াল এনফোর্সমেন্টে আছি। তো জুডিশিয়াল এনফোর্সমেন্ট এবং রিভিউ দুইটার বিষয় আলাদা। এখন জুডিশিয়াল এনফোর্সমেন্টের অধিকার হাইকোর্টকে ছাড়া অন্য কোনো আদালতকে এ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে কিনা কারো জানা থাকলে এই জায়গাটা বলেন। আপনার একটা বুঝতে পারছি আপনি যেটা বলতেছিলেন, ওইটা জুডিশিয়াল রিভিউ, আমরা এই পয়েন্টে না, আমরা হচ্ছে জুডিশিয়াল এনফোর্সমেন্টে আছি।
এটার একদম এক্সাক্ট অ্যান্সারই আছে ভাই। ওকে, কেউ যদি না বলেন আমি এখন আপনাদের বলি, এটা বেশিরভাগ জায়গাতে আপনারা বিভিন্ন কোচিং এ বা বিভিন্ন জায়গাতে আপনারা এটা শুনে থাকবেন যে এটা হচ্ছে এখনো পর্যন্ত কোনো আদালতকে দেওয়া হয়নি, এখনো পর্যন্ত কোনো আদালতকে দেওয়া হয়নি। বাট আমি যখন স্ক্রিন স্ক্রল করব তখন আপনারা অনেক কিছু বুঝে যাবেন। এই বিষয় নিয়ে মুজিবুর রহমান মামলাটা খুবই মজার, ডিএলআর সহকারে মুখস্থ করবেন। কিছু মামলার ডিএলআর একদম মুখস্থ করে ফেলতে হবে, একদম মজার ডিএলআর, এবং মামলাগুলো আলোচিত মামলা। মুজিবুর রহমান ভার্সেস বাংলাদেশ, 44 ডিএলআর এপিলেট ডিভিশন 111, 44 ডিএলআর এপিলেট ডিভিশন 111। আচ্ছা, এই জায়গাটাতে কি বলছে আপনাদের মুখ দিয়ে আপনাদের অ্যান্সার বের হবে এখন। নরমালি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্ট করার অধিকার একমাত্র হাইকোর্ট ডিভিশনের, ফাইন। এখন অন্য কোন আদালতকে দিতে পারে? আপনারা বলেন তো, আমাদের একটা সেক্টর আছে সেটা হচ্ছে আমাদের সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট রিলেটেড। পাবলিক সার্ভেন্টের যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, আমি প্রাইভেট পারসন দ্বারা না, মানে তাদের সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিসের কোনো শর্ত বা আদেশ দ্বারা বা সার্ভিসের কোনো আইন দ্বারা যদি তাদের ফান্ডামেন্টাল রাইটসটা ভায়োলেট হয়, সেই ক্ষেত্রে তারা কি করতে পারে? তাদের ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টের জন্য কোথায় যাবে একটু বলেন তো? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তাহলে চিন্তা করেন, সবারটা যাচ্ছে কার কাছে? হাইকোর্টের কাছে। বাট একটা সেক্টর কারা? পাবলিক সার্ভেন্ট, তাদের ফান্ডামেন্টাল রাইটস যখন ভায়োলেট হচ্ছে তারা কোথায় যাচ্ছে? তারা কোথায় যাচ্ছে ভাই? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। এটা কোথায় বলে দেওয়া আছে? আর্টিকেল 117 মুজিবুর রহমান ভার্সেস বাংলাদেশ, 44 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 111, এই দুইটা জায়গাতে বলে দেওয়া আছে। সুতরাং এখানে কি দেখলেন আপনি আলটিমেটলি? যেটা হচ্ছে এটা নিয়ে আরো ডিসকাশন আছে। আমরা তো আজকে ক্লাস, যেটা হচ্ছে যদিও আমরা সেমিনার টাইপের ক্লাস, তো এইখানে হচ্ছে ফুল ডিটেল আলোচনা করতে পারলাম না, বাট আমি মূল পয়েন্ট আপনাদের একদম স্ক্রিনে দেখাই দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে 44 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন 111, এই যে মামলাটা মুজিবুর রহমান কেস, এই কেসে বলে দেওয়া হয়েছে পাবলিক সার্ভেন্ট রিলেটেড যে ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেট হয়, সেক্ষেত্রে এটা ডিল করবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তাইলে আমরা এখন 44-এর 2 পড়ি, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সংবিধানের 102 এর অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না করে, হাইকোর্টের কোনো ক্ষমতা হানি না করে সংসদ আইনের দ্বারা, কোন আইনের দ্বারা? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980। কোন আইনের দ্বারা? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980 আইনের দ্বারা অন্য কোন আদালতকে, কাকে? অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সকলটা দিয়ে নেই, উহার যে কোনো ক্ষমতা, মানে পাবলিক সার্ভেন্ট রিলেটেড যে বিষয়টা, তাদের যে ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়টা, এটা দান করতে পারবে, এটা দান করেছে। এখন এইখানে ক্ষমতা হানি না করিয়া মানে কি? ক্ষমতা হানি না করিয়া মানে এই জায়গাটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দিয়েছে বলেই যে হাইকোর্টের একবারে ক্ষমতা বেনিশ হয়ে গেছে, এই কথাটাকে বোঝাইছে। বেনিশ হয় নাই। কোনো কারণে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আবার আইনটা বাতিল হয়ে যায়, কোনোদিন আইনটা যদি কখনো বাতিল হয়ে যায়, অটোমেটিক এটা হাইকোর্টের কাছে চলে যাবে। সুতরাং হাইকোর্টের ক্ষমতাকে হানি না করে বলতে কি বুঝাইছে এই জায়গাটা, এইখানে একটা জাজমেন্টের মধ্যে বা আপনার হচ্ছে জাস্টিস মইনের বইয়ে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। আপনারা চাইলে এই জায়গাগুলো স্ক্রিনশট রাখতে পারেন। অনেকে যারা চালাকি কাজটা করবেন, উইদাউট প্রিজুডাইস টু দ্য পাওয়ার্স বলতে কি বুঝায়? মানে এখানে বলতে অন্য কোনো আদালতকে কোনোভাবে এক্সক্লুসিভ জুরিসডিকশন না দেওয়া। এর মানে আপনারা এখানে, আমি যদি অনেক কিছু জটিল করে নিয়ে আসছি, এটা এখন একদম সামারি করে বলতেছি। হাইকোর্ট ডিভিশনের ক্ষমতাকে হানি না করেও অন্য কোনো আদালতকে, মানে আইনের দ্বারা, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট দ্বারা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে এর একটা ক্ষমতা দান করা হয়ে গেছে, যেটা আমরা হয়তো জানি বাট কোনো সময় এই জায়গাটাকে কানেক্ট করে নাই। এখন আপনি বলতে পারেন এটা আপনার হাতের লেখা, আপনি কোন এটা রেফারেন্স আপনি কি দিবেন? আমি এভরি সিঙ্গেল ওয়ার্ডের রেফারেন্স দিব। এটা রেফারেন্স হচ্ছে আপনারা আমাদের প্রফেসর সরকার আলী আক্কাস স্যারের যে প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন বইটা, এই বইটার পেজ নাম্বার তো জানি না, তবে আপনার হচ্ছে ওই বইটার আর্টিকেল 44 নিয়ে যে ব্যাখ্যাটা আছে, সেখানে আপনি এটা পেয়ে যাবেন। a person in the service of republic who intends to, আপনার হচ্ছে এইখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে administrative tribunal 1980 has been passed and deal with the disputes regarding service matter। সার্ভিস ম্যাটারে যত বিষয় আছে সব অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে
ডিল হয়। এই ক্ষেত্রে মোটামুটি আপনি যদি স্যারের বইটা দেখেন এই রিলেটেড, ওইখানে একদম সুন্দর করে ভেঙে দেওয়া আছে। তো আমরা দুইটা পয়েন্ট তাহলে ক্লিয়ার হইলাম। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলেই শুধু নয়, ফান্ডামেন্টাল রাইটস থ্রেটেন্ড হইলেও আপনার হচ্ছে মামলা করা যায়। এটা নিয়ে হচ্ছে মামলা তো বললাম। তারপরে হচ্ছে 44-2 যে পয়েন্টটা দেখলাম, 44-2 দেখলাম যে অলরেডি এই ক্ষমতাটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে মুজিবুর রহমান কেসে। এ নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, যেটা আক্কাস স্যারের বই আপনারা পাবেন। দুইটা পয়েন্ট গেল। এখন আমরা 44-1 সাথে আমরা 102-1 থেকে হচ্ছে আর্টিকেল শুরু করতাম, কিন্তু আমি হচ্ছে এখানে কয়েকটা আলোচনা আছে এক্সট্রা, আমি আলোচনাটা একটু করে চলে যাচ্ছি। এখন একটা প্রশ্ন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে, আচ্ছা এটা না, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে জুডিশিয়াল এনফোর্সমেন্টের যে আদেশটা দেওয়া হয়, জুডিশিয়াল এনফোর্সমেন্টের যে আদেশটা দেওয়া হয়, এটা কি কোনো প্রাইভেট পার্সনের এগেইনস্টে দেওয়া যায়? জুডিশিয়াল এনফোর্সমেন্টের যে আদেশটা দেওয়া হয়, এটা কি কোনো প্রাইভেট পার্সনের এগেইনস্টে দেওয়া যায়, না অনলি পাবলিক অথরিটির এগেইনস্টে দেওয়া হয়, বা পার্সন রিলেটেড টু পাবলিক অথরিটি এটাতে দেওয়া হয়? এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এটা আমরা সেকশন এমন ভাবে লেখা হয়, হয়তো অনেক সময় কনফিউজড হয়ে যায়। এটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের রুকেয়া আক্তার বেগম, দেখেন রুকেয়া আক্তার বেগম ভার্সেস বাংলাদেশ এন্ড আদার্স, ডিএলআর গুলো সবগুলো আপিলের ডিভিশনাল ইভেন হচ্ছে সবগুলো আপডেটেড 61 ডিএলআর। যদি আমাদের এখন 72 72 73 ডিএলআর মেবি চলতেছে, 61 ডিএলআর অ্যাপিলের ডিভিশন 28। তো দেখেন এই জায়গাতে বলা আছে 102-1 রিমিডি ইজ অ্যাভেলেবল against the violator who can be in the service of republic in any local authority, statutory body, even in a private capacity. জাস্টিস মইনের 69 5 নাম্বার পেজ। তার মানে আপনারা কি দেখতে পাইলেন, কাদের বিরুদ্ধে জুডিশিয়াল এনফোর্সমেন্টের, আমরা কিন্তু 44-1 সাথে 102-1 102-1 এখনো যাই নাই। মানে 44-1 সাথে 102-1 কানেক্ট করে আমরা এখনো ইয়েতে আছি, জুডিশিয়াল এনফোর্সমেন্টে আছি, রিভিউতে এখনো যাই নাই। সুতরাং আমরা বেসিক এই পয়েন্টগুলোতে আছে, আমরা এই পয়েন্টগুলো একটু দেখি। তারপরে আমরা যে জিনিসগুলো দেখেন বলা আছে যে এখানে 2-3টা মামলা দেখব। দ্য রাইট টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইটস এন্ড অন সাচ দ্য কোর্ট হ্যাজ নো ডিসক্রিপশন ইন দ্য ম্যাটার। যদি আপনি একবার প্রুফ করে ফেলেন এখানে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়েছে অথবা থ্রেটেন্ড হয়েছে, দুইটা জিনিস, ভায়োলেট হয়েছে অথবা থ্রেটেন্ড হয়েছে, তাহলে কোর্ট এখানে মামলা নিবে কি নিবে না, কোর্টের কি এরকম ডিসক্রিপশন আছে? কোর্টের কোনো ডিসক্রিপশনে নাই। কোর্ট এখানে বাধ্য আপনার হচ্ছে এই রিট মামলাটা নিতে, বা আপনার হচ্ছে আপনার রুজু করা মামলাটা নিতে, কারণ এখানে কোর্টে কোনো ডিসক্রিপশনের সুযোগই নাই। ওকে, এই বিষয়ে আমাদের একটা ডাটা ফিন, আচ্ছা কেউ সবুজ ভাই নামে কেউ একটু মানে আঁকিবুকি করতেছেন, আপনি একটু খেয়াল করেন। আচ্ছা দেখি, এই বিষয়ে আমাদের ল্যান্ডমার্ক কেস একটা আছে, ডাটা ফিন কেস, ইংলিশ কেস। ওইখানে কি বলছে একটু দেখেন, মামলাগুলো একদম সহজ, যখন পড়বেন একদম ক্লিয়ার হয়ে যাবে। হোয়ার এ পাবলিক ডিউটি ইজ ইম্পোজড অন এ পাবলিক বডি, অন এ বডি, দেখেন আপনি হচ্ছেন একটা বডি, আপনার কাছে পাবলিক ডিউটি ইম্পোজ করা হয়েছে এক্সপ্রেসলি অর বাই ইমপ্লিকেশন, or where a body exercise a public function, the court will have jurisdiction to entertain an application for judicial review of that body's decision. সেক্ষেত্রে আপনার হচ্ছে জুডিশিয়াল রিভিউ করতে পারবে কোর্ট ওই বডি ডিসিশনের এগেইনস্টে। তার মানে আপনি একজন বডি বা যে কোনো একটা বডিকে যদি এই ফাংশনগুলোর দায়িত্ব দেওয়া হয়, পাবলিক ডিউটির কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো একটা বডিকে যদি পাবলিক ডিউটির দায়িত্ব দেওয়া হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো ব্যক্তি যদি এই বডির ডিসিশন দ্বারা এগ্রিপ্ট হয় বা অ্যাপ্লিকেশন দ্বারা হচ্ছে এগ্রিপ্ট হয়, তাহলে জুডিশিয়াল রিভিউ এখানে করা যাবে, একটা বিষয়। তো এই ধরনের কতগুলা বিষয় আছে আমরা একটু দেখতে পারি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে প্রাইভেট পার্সনের বিরুদ্ধে যে মামলা করা যায়, প্রাইভেট পার্সনের বিরুদ্ধে যে জুডিশিয়াল এনফোর্সমেন্টের মামলা করা যায়, এটা নিয়ে আরেকটা পয়েন্ট হচ্ছে কনজিউমার এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে একটা দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে authorities or even private person or industries are bound by the direction issued by the court under article 32 or 142 of Indian Constitution. মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যেও সেম কথাই বলে দেওয়া আছে যে প্রাইভেট পার্সনের এগেইনস্টও আপনার কি করা যাবে, জুডিশিয়াল এনফোর্সমেন্টের মামলা করা যাবে। ওকে, তার আমরা হচ্ছে এদিকে আর টাইম নষ্ট করছি না। 44-2 আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল
এই যে এখানে মুজিবুর রহমান কেসের মাধ্যমে সার্ভিস ম্যাটারের বিষয়টা নিয়ে কি হইলো আমরা একটু আগে যেটা আলোচনা করলাম, এটা এইখানে আমি একটু দেখাই দিলাম আর কি, যেখানে আলোচনার মাধ্যমে নিয়ে আসছি। তা আমি হচ্ছে এইখানে লাস্ট একটা কথা বলতেছি, আমরা তাহলে সামারিটা নিয়ে 44-এর 1 শেষ হইলো। জুডিশিয়াল এনফোর্সমেন্ট, জুডিশিয়াল এনফোর্সমেন্ট শুধুমাত্র থ্রেটেন্ড হইলেও হয়, শুধুমাত্র ভায়োলেট হইলেও হয় না। আর এটা 102-এর 1-এর সাথে মিলিয়ে পড়তে হবে। আর 144-এর 2-এর যে পয়েন্ট আছে সে পয়েন্টটাতে দেখলাম যে সার্ভিস ম্যাটারের বিষয়গুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্ভিস ম্যাটারের বিষয়গুলোতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হচ্ছে এখানে জুডিশিয়াল এনফোর্সমেন্টের দায়িত্বটা কাজটা করে। একটা বিষয় এখানে আরেকটা বসে মুজিবুর রহমান কেসে আরেকটা পয়েন্ট আছে এখানে। এখন আপনি খেয়াল করেন, আপনি একজন ব্যক্তির একজন ব্যক্তি সার্ভিসে কাজ করে, মানে সে হচ্ছে একজন বিসিএস ক্যাডার বা জুডিশিয়াল ক্যাডার, সে সার্ভিসে আছে। সার্ভিসের কোনো শর্ত যদি ভায়োলেট হয়, সে যদি কোনোভাবে এগ্রিপ্ট হয়, সে এখানে ইয়েতে যাইতেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাইতেছে। কিন্তু কোনো একটা আইন সে যদি জুডিশিয়াল এনফোর্সমেন্ট করতে যায়, যে ফান্ডামেন্টাল রাইটস তার ভায়োলেট হয়েছে, সে সেটা এনফোর্সমেন্ট করতে চায়, তাহলে সে যাবে ইয়াতে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। কিন্তু সে যদি ওই আইনটাকে চ্যালেঞ্জ করতে চায়, রিট অফ সার্সিউরারি, জুডিশিয়াল রিভিউ করতে চায়, তখন সে কোথায় যাবে? আপনারা একটু প্রশ্নটা ভেবে যে কেউ একটা অ্যান্সার দিতে পারেন, এটা ওপেন কোয়েশ্চেন। আবার প্রশ্নটা করি, প্রশ্ন না বুঝলে আগে প্রশ্নটা বুঝেন, উত্তরটা আপনারা নিজেরও রেডি করতে পারবেন। একজন সার্ভিস ম্যাটারের লোকের সার্ভিসের কোনো আইন বা আদেশ দ্বারা যদি সে এগ্রিপ্ট হয়, ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, সে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্ট করার জন্য, জুডিশিয়াল এনফোর্সমেন্টের জন্য সে মামলা করতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। ওকে, এটা ফাইন। এখন যে আইনটা দ্বারা সে এগ্রিপ্ট হয়েছে, সে ওই আইনটাকে চ্যালেঞ্জ করে দিতে চায়, তখন রিট অফ সার্সিউরারি করবে ওই আইনটার এগেইনস্টে, মানে এই আইনটার বৈধতা যাচাই করবে বা ক্ষমতা যাচাই করবে, ভাইরাস চেক করবে যে আইনের এই আদেশটা বৈধ কিনা, আইনটা বৈধ কিনা, বা আইনটার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলবে। তখন সে কোথায় যাবে? এই বিষয়ে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আদেশ দিতে পারবে? প্লিজ এনি হাইকোর্ট ডিভিশনে যাবে। অবভিয়াসলি হাইকোর্ট ডিভিশনে যেতে হবে, কারণ এখানে জুডিশিয়াল এনফোর্সমেন্টের ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে, নট জুডিশিয়াল রিভিউ। ওকে, থ্যাংক ইউ যে বলেছেন, আসলে আমি তো দেখতে পাচ্ছি না, তো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আপনারা এই জায়গাতে জুডিশিয়াল এনফোর্সমেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে, নট জুডিশিয়াল রিভিউর ক্ষমতা। তো এই যে পয়েন্টটা আপনারা হচ্ছে একটু খেয়াল রাখেন। ওই যে আইনের সাংবিধানিকতা প্রশ্ন তুলবে সার্ভিস ম্যাটার লোক, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে নিয়ে যান না, কারণ আইনের সাংবিধানিকতা বা বৈধতার প্রশ্ন কোন সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বিচার করতে পারে না, এটা জুডিশিয়াল রিভিউ এবং এটা হাইকোর্ট ডিভিশনে শুধুমাত্র বিবেচনা করতে পারে। ওকে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই পয়েন্টটা মোটামুটি দেখলাম। আমরা এখন একটু চলে যাব 98 নাম্বার, আচ্ছা 95 আর 96, 46, 45 আর 46 আমি শর্টলি আলোচনা করতেছি, কারণ এটা দরকার আছে। 45-এ বলা আছে যে শৃঙ্খলা বাহিনী বা শৃঙ্খলা আইনের দ্বারা ডিসিপ্লিনারি ল অথবা ডিসিপ্লিনারি ফোর্সেস এর যে ব্যক্তিগণ আছে, খেয়াল করেন দুইটা টার্ম, আমরা একটা আর্টিকেল মুখস্থ করতে গেলে কতগুলো টার্ম আছে, এটা ক্যাচ আপ করতে পারলেই হয়। ডিসিপ্লিনারি ল আর ডিসিপ্লিনারি ফোর্সেস এর যে ব্যক্তিগণ আছে, তাদের যদি কোনো কারণে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাদের ইয়াতে আমি ফান্ডামেন্টাল তাদের রাইটস, মানে একজন আর্মির যদি লাইফ আমি নিয়ে নেই বা আমি তার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করি, আমার খবর আছে। কিন্তু তাদের যে আইন আছে বা তাদের যে সার্ভিস আছে, আর্মি সার্ভিস, সে সার্ভিসে যদি গিয়ে তার কোনো ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাহলে এই যে আমরা তৃতীয় চ্যাপ্টারে যে ফান্ডামেন্টাল রাইটস এর যে অধিকারগুলা দেওয়া আছে, বা এই অধিকারগুলা ওই ডিসিপ্লিনারি ফোর্সেস এর ব্যক্তি বা ডিসিপ্লিনারি লর অধীনে যে ব্যক্তি, তারা সেটা পাবে না। এখন প্রথম প্রশ্ন আসছে যে ডিসিপ্লিনারি ল কোনটা, ডিসিপ্লিনারি ফোর্সেস কোনটা, ডিসিপ্লিনারি ল কোনটা, ডিসিপ্লিনারি ফোর্স কোনটা, এটা কোথায় জানবো? এটা আমাদের আর্টিকেল 152 ডিকশনারিতে দেওয়া আছে, যেটাকে আমরা ডিকশনারি আর্টিকেল বলি, যে 152 তে এটা দেওয়া আছে। এই যে খেয়াল করেন 152 তে ডিসিপ্লিনারি ফোর্সেস বলে দেওয়া আছে। এরা হচ্ছে ডিসিপ্লিনারি ফোর্স, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ ফোর্স। অনেক সময় আমরা পুলিশ ফোর্সতে ভাবি না ডিসিপ্লিনারি ফোর্স, বাট পুলিশ ফোর্স। আর আইন দ্বারা যদি, যেমন হচ্ছে বিজিবি কে বলে যে, বিজিবি যদি আইন দিয়ে বলে যে এটা হচ্ছে ডিসিপ্লিনারি ফোর্স, তাহলে আইন দ্বারা যদি কোনো
মানে কোনো বাহিনীকে ডিসিপ্লিনারি ফোর্স ঘোষণা করে, তাহলে সেও ডিসিপ্লিনারি ফোর্স। তো এদের জন্য যে আইন তৈরি করা হয় সেটাকে বলা হয় ডিসিপ্লিনারি ল। ডিসিপ্লিনারি ফোর্সের জন্য যে আইন তৈরি করা হয় সেটাকে বলা হয় ডিসিপ্লিনারি ল। তো এই ডিসিপ্লিনারি ফোর্স আর ডিসিপ্লিনারি ল রিলেটেড যত ব্যক্তি আছে, তত ব্যক্তিগুলার খেয়াল করেন, ডিসিপ্লিনারি ফোর্স এবং ডিসিপ্লিনারি ল এর যত ব্যক্তি আছে, তো সেই ব্যক্তিদের নিয়ে যে আইন ডিল করে, সরি ডিসিপ্লিনারি ফোর্স নিয়ে যে আইনটা ডিল করে সেটা হচ্ছে ডিসিপ্লিনারি ল। এখন খেয়াল করেন, ডিসিপ্লিনারি ফোর্সের অধীনে যারা আছে আর লর অধীনে যারা আছে, তাদের ক্ষেত্রে আমাদের ওই যে ফান্ডামেন্টাল রাইটস এর যে বিধানগুলো সংবিধানে আছে প্রযোজ্য হবে না। এখন আপনি বলবেন যে তাহলে কি হবে? তারা পাবে না, সংবিধান বলে দিচ্ছে পাবে না, পাবে না। এখন দুইটা সিচুয়েশনে তারা পাবে। একটা এটা নিয়ে হচ্ছে আমাদের প্রশ্ন আছে যে তারা কখন পাবে। যদি ডিসিপ্লিনারি ল দ্বারা হচ্ছে তাদের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তারা পাবে না। তারা যে ফোর্সে আছে সেই ফোর্সের কোনো আদেশ দ্বারা যদি ভায়োলেট হয়, তারা পাবে না। বাট আমি প্রাইভেট পারসন যদি তার ফান্ডামেন্টাল রাইটসটা কেড়ে নিই, তখন কি হবে? পাবে মানে এমন পাবে যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, ওই ডিসিপ্লিনারি লতেই খেয়াল করেন, ওই ডিসিপ্লিনারি লতেই একটা কাহিনী হইলো যে একজন আর্মি পার্সোনেল বা পুলিশ পার্সোনেলকে আপনার হচ্ছে ওই বাহিনী, তাদের যে বাহিনী, তারা হচ্ছে স্ক্রিনিং বোর্ডে, এটা নিয়ে একটা মামলা হয়েছে, আমি এই জন্য বলতেছি। স্ক্রিনিং বোর্ডে স্ক্রিনিং হয় অনেক সময় নিয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন সময়। তো দেখা গেছে কোনো একটা বোর্ডে পরীক্ষার সময় এটাকে কি বলে, ম্যালিশিয়াস ভাবে বা বিদ্বেষপূর্ণ ভাবে তাকে হচ্ছে করে দিছে, আউট করে দিছে। সেই ক্ষেত্রে সে এগ্রিভ হয়েছে। এখন সে ফান্ডামেন্টাল এখানে এনফোর্সমেন্ট করাইতে পারবে কিনা? অবশ্যই পারবে। এটা নিয়ে হচ্ছে বলা হচ্ছে যে তার এই আদেশটাকে চ্যালেঞ্জ করতে পারবে, সে ওই বাহিনীর যে আদেশটাকে চ্যালেঞ্জ করতে পারবে, এবং ওই চ্যালেঞ্জ করে হাইকোর্টের অধীনে এটা হচ্ছে আপনার এনফোর্স করায় নিতে পারবে। তার মানে আমরা যে জিনিসটা দেখবো, এখন আপনারা বলবেন যে ভাইয়া এত কিছু তো বললেন, এটাকে কি একটা মানে ফরম্যাটে বলা যায়, মানে একটা সুন্দর একটা ফরম্যাটে বলা যায় কিনা? এটা বলার জন্য আমার কোনো হেল্প লাগবে না। এটা নিয়ে অলরেডি একটা মামলা হয়ে গেছে। সেই মামলাটার নাম হচ্ছে এমডি হাসমত আলী, কর্নেল হাসমত আলী কেস। কর্নেল হাসমত আলী কেসে বলছে যে একজন ব্যক্তি তার মানে ডিসিপ্লিনার ফোর্স রিলেটেড কোনো ব্যক্তি ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্টের জন্য হাইকোর্ট ডিভিশনে যেতে পারবে না। তবে যেতে পারবে, কখন যেতে পারবে, এই দুইটা বিষয় নিয়ে বলে দেওয়া আছে। আমরা একটু সামারি করে বলি। হাসমত আলী কেসে বলছে যে a member of any disciplinary force will not be a member of a disciplinary force will not be entitled to any remedy 102 he or she is aggrieved by ওইখানকার ট্রাইব্যুনালের যদি কোনো আদেশ হয়, ডিফেন্স সার্ভিসের ট্রাইব্যুনালে কোনো আদেশ হয়, তারপরে হচ্ছে এই ডিফেন্স সার্ভিসের টার্মস এন্ড কন্ডিশনের দ্বারা যদি সে সংক্ষুব্ধ হয়, তারপরে হচ্ছে ডিফেন্স সার্ভিসের দায়িত্ব পালন থেকে যদি তার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাইলে সে কোনো ভাবে হাইকোর্ট ডিভিশনে এনফোর্সমেন্টের জন্য যেতে পারবে না। কিন্তু সে যেতে পারবে এগুলার বাইরে হলে, এই যে তিনটা পয়েন্ট বললো, এই তিনটার বাইরে যদি তার ফান্ডামেন্টাল রাইটসটা কোনোভাবে ভায়োলেট হয়, তাহলে সে যেতে পারবে। ফাইন। এছাড়াও এই তিনটার মধ্যে যেতে পারবে, সরি এটার মধ্যে যেতে পারবে। দেখা গেছে যে তাদের কোনো ট্রাইব্যুনাল বা কোর্ট, তাদের মার্শাল কোর্ট মানে ওদের অধীনে, আইনের অধীনে কোনো কোর্ট কি করলো, একজন ব্যক্তিকে অকারণে বের করে দিল চাকরি থেকে, তখন